সংসদের যে চেহারা দেখলাম মাশাআল্লাহ, এই মুসলেকা সংসদের, আমার কাছে এটা একটা আলিয়া মাদ্রাসার বা টাইটেল মাদ্রাসার, বাংলাদেশে তো অনেক টাইটেল মাদ্রাসা আছে, মনে হলো যে টাইটেল মাদ্রাসার শিক্ষকেরা তাদের কোনো বিশেষ মিটিং তারা বসেছে, এটা আমার কাছে একটু সংসদ মনে হয় নাই। পাশাপাশি আমার যে ভাবির পোলারে দেখলাম, দেখে মনে হলো যে কোনো কলেজ গোয়িং বয় বোধহয় প্রথম ক্লাস করতে আসছে, এরকম মনে হলো আমার কাছে মনে হয় নাই এটা সংসদ। তো বাংলাদেশের জন্য আজকের যে দৃশ্যগুলো আমরা দেখলাম, বাংলাদেশের জন্য আজকে নতুন একটা বিষয় উদিত হয়ে গেল। মুসলেকার সংসদ, মুসলেকা প্রধানমন্ত্রী, মুসলেকা দেওয়া এমপিরা, মুসলেকা দেওয়া ভাবির পোলারা, এরা যে ভাষায় কথা বললো, তারা যেগুলো দাবি দাওয়া করলো, তারা যেভাবে আসলো আবার চলে গেল, বয়কট করলো দেখলাম। তারপর স্পিকারের ভাষা, তারপর সাংসদদের ভাষা, তাতে আমার মনে হয় বাংলাদেশ ওই কাবুল আর লাহোর, ধরেন ঘোড়া আর গাধার মিলনে যে খচ্চর হয়, ওরকম একটা খচ্চর পয়দা হয়েছে আজকে মনে হলো আমার কাছে। এই যে খচ্চর পয়দা হয়েছে, এটা কি প্রক্রিয়া হলো আসলে? আসলে একদিনে তো হয় নাই, দীর্ঘ সময়ের প্রক্রিয়াই হয়েছে। কারণ গাধা গাধার সাথেই চলবে, খচ্চর খচ্চর সাথেই চলবে, কিন্তু গাধার খচ্চরের মিলন তার একদিনে হয় না, দীর্ঘ সময়ের পীড়িতের কারণেই হয়, অথবা জোর করেও হয়। গৃহস্থ যদি জোর করায়, আমরা দেখেছি ছোটবেলা যেতাম পাঠাবাড়ি বলতাম, পাঠাবাড়িতে গ্রামের মানুষ, এটা তো আপনি জানেন যদি গ্রামে থেকে থাকেন, গ্রামের বেলায় আগে কিন্তু পাঠাবাড়ি থাকতো, যেখানে ছাগি নিয়ে যাইতো বেশি প্রাকৃতিক তাদের জৈবিক চাহিদা মেটানোর জন্য, নয়তো তাদের প্রেগনেন্ট করার জন্য। তো এরকম দেখতাম যে পাঠা যখন উঠতো না তারা পিটাইতো, এটাও দেখছি আমরা, এমনকি ছাগলেরও পিটায়, এমনকি এটা আমরা গরুর বেলায়ও দেখেছি, ঘোড়ার বেলায়ও দেখেছি। দুই ভাবে হতে পারে এই লাহোর আর কাবুলের যে খচ্চর আর গাধা, তাদের যে সঙ্গম ঘটে আজকে বাংলাদেশ হলো, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে পারে, অথবা এদের পিটিয়ে এটা করা হচ্ছে তৃতীয় কোনো প্রজন্ম তৈরি করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে। এরা চাচ্ছে যে বাংলাদেশ একটা খচ্চরের পাল্লায় পড়ুক, কারণ কাবুল তো তারা বানাইছে, লাবুল অর্থাৎ গাধা আর ঘোড়া তো তারা বানাইছেই, এখন তাদের জন্য পরাশক্তিদের জন্য একটা খচ্চর দরকার। এই খচ্চর বানানোর পয়দা করার, সেটা কৌশলে হোক, পিটিয়ে হোক, বুঝিয়ে হোক, সেটার জন্য সবচেয়ে বড় একটা জায়গা সেটা হলো বর্তমান বাংলাদেশের ঢাকা। এটা তারা বেছে নিয়েছে, তাই এখানে আমার মনে হয় খচ্চর পয়দা হয়েছে, যে খচ্চর বাংলাদেশ না শুধু উপমহাদেশ অস্থির করে তুলবে। এই যে সংসদ বসলো, সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হলেন, রেওয়াজ অনুযায়ী বা সংসদের রীতি অনুযায়ী, সংবিধান অনুযায়ী পূর্ববর্তী সংসদে স্পিকারই সংসদে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন এবং নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন। আমরা সেখানে দেখলাম না শিরিন শারমিনকে, শিরিন শারমিনের খোঁজও পাওয়া যাচ্ছে না, আমরা তার কোনো ইয়েই পাচ্ছি না, তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, না আদৌ আছেন কিনা, এ নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে। শিরিন শারমিন আমার ধারণা তাকে হয়তো ওই যে তারা আয়না ঘর বলেছিল না, এখন তারা তো পুরো দেশটাই আয়না ঘর বানাইছে, তো আয়না ঘরের ভিতরে আরেকটা বাইনা ঘর বানাইছে, ও বাইনা ঘরে তাকে রেখে দিতে পারে, অথবা তাকে নির্যাতন করে মেরে ফেলেছে, এমনকি ধর্ষণও করতে পারে, অস্বাভাবিক কিছু নাই। মৌলবাদী গোষ্ঠী, উশৃঙ্খল স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, তাদের পক্ষে সবকিছু করা সম্ভব। আমরা 23 সালের অক্টোবর মাসে আমরা দেখেছি 15-16 বছরের ছেলেরা, হামাসের পোলাপানেরা ইসরায়েলের নারীদের ধর্ষণ করতে আমরা দেখেছি। সুতরাং এটা বাংলাদেশে গুলো আরো বেখাপ্পা পায়, আরো বদমাইশ হতে পারে। শিরিন শারমিন এই দেশে নাই, সেটা হতে পারে, সেটার সম্ভাবনা 5%, অর্থাৎ তিনি দেশে নাই, কোথাও আত্মগোপন করে আছেন। আমার মনে হয় বিদেশে থাকলে কোনো না কোনো ভাবে তার পরিচয় বা তার অবস্থান পরিষ্কার হতো, এটা আমরা 5% ধরতে পারি। আমরা তো দেখে আসি নাই, কারণ আমাদের উপরে তো সুরায় বগি মগি ঠগি নাজিল হয় না যে আমরা বলে দিতে পারবো এটা এটা হয়েছে, অথবা আমাদের হিমালয় পর্বত থেকে কোনো দেবতা আমাদের জন্য পানি নিয়ে আসে না। আমরা অনুমান করতে পারি হয় তাকে কোথাও বাইনা করে বন্দি করে রেখেছে, তার উপর নির্যাতন, নিপীড়ন এবং মানসিক, শারীরিক সকল প্রকার নির্যাতন এবং নারী হিসেবে যে নির্যাতন সবগুলো চলতেছে, অথবা তাকে মেরে ফেলেছে, গায়েব করে দিয়েছে, এইটাই আর কি। তাই শিরিন শারমিন সাহেবকে, আর যেটা বললেন নিয়ম, এখন বাংলাদেশে কোনো নিয়ম আছে? আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা নাকি দিনের ভোট রাইতে করে, খুব খারাপ, এটা তো আসলে উচিত না। কিন্তু আমরা দেখেছি আর মাশাআল্লাহ দিনের ভোট দিনেই করে, তবে একদিন আগে আসর নামাজ থেকে শুরু করে। 12 তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল, আমি বলেছিলাম যে 11 তারিখ মাগরিব থেকে শুরু হয়েছে, কিন্তু আমাকে সম্ভবত আপনার লাইভ বা কারো লাইভে বলে না ভাই আসর থেকে শুরু হয়েছে, মানে তার আরেকটু আগে। তো দিনে এরাও দিনেই করেছে, আর আওয়ামী লীগের মতো অত খারাপ লোক না, দিনের ভোট দিনেই করে,
তবে 24 ঘন্টা আগে থেকে শুরু করে। তো এই ভোট, যে ভোটের কথা বললেন, এরা এই নিয়ম মানে নাই। তারপরে এরা কখন যে কোন নিয়ম করে, এতে তো নিয়মের দরকার নাই। তারা এখন খোদার উপরেও হয়ে গেছে, সংবিধানের উপরে হয়ে গেছে, এমনকি খোদার উপরেও। তারা এখন যাই বলে তাই আইন, যা বলে তাই নিয়ম। এদেশে তো নিয়মের দরকার নাই। তাই তারা যা মনে, তারা ওই যে স্পিকার ওইভাবে না, তারা যদি মনে করতো যে এই 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 সংসদটা বসাবে বাইতুল মুকাররমে, অথবা তারা যদি বলে মগবাজারে বসাইতো, তাহলেও আপনি কিছু করতে পারতেন। এরা যদি মনে করতো যে ইস্তেমার ময়দানে বসাবে, তাও কিছু করতে। এরা তো নতুন নিয়ম, মহাজ্ঞানী মহাজন যে পথে যে করে গমন, সে পথেই তারা হবেন বরণীয়। এরা তো মহাজ্ঞানী মহাজন। এদের 19 ঘর পাড়া, 20 ঘরই তারা। তো বিচার দিবেন কার কাছে, আর বিচার করবে কারা আমাকে বলেন? কার কাছে বিচার দিবেন? বিষয়টা হলো সবই তো তারাই। তাই এখানে প্রতিবাদ করা কেন? আর কোর্ট তো কাজ করে না। একটা লোক যে কোর্টে যাবে, আমি যে কোর্টে যাব, সেই কোর্ট তো কাজ করে না। আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে 2.5 ঘন্টা পিটাইলো, স্বরাষ্ট্রমন্ত্রী বললো এটা কোনো মব না, কি যেন একটা নয়া নাম দিলেন। এরা আবার নতুন নতুন শব্দ চয়ন করতে পারে। মোটামুটি এদের কেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর আহমেদ শরীফ এবং ভাষাবিজ্ঞানী ডক্টর হুমায়ুন আজাদকে কেন যে আমরা ভাষাবিদ বলি? ভাষাবিদ বানাইতে হবে তালিবর্ষ ও অন্তস্থ একারা হাদি, তাকে বানাইতে হবে। তারপরে এই যে মব সন্ত্রাসের বিকল্প শব্দ উৎপাদন করার জন্য, রপ্তানি করার জন্য, বন্টন করার জন্য ডাস্টবিন শফিক, ভাবির পোলা, তারপর বিএনপির মুস্তাকা স্বরাষ্ট্রমন্ত্রী, এদেরকে আপনি ভাষাবিজ্ঞানী হিসেবে ঘোষণা করতে পারেন। এরা চাইছে, এরা ভাষা পর্যন্ত বদলায় ফেলতেছে। কয়দিন পরে দেখবেন একবারে করোনার আয়াত বদলায় ফেলবে। অলরেডি তো তারা বলেই ফেলেছে, তাদের দেখে আল্লাহ সূর্য দাঁড় করায় দেয়, তাদের আল্লাহ এবার ভোট নিয়ে তাদের ক্ষমতায় আনতে, তারা বলছে আল্লাহ তাদের এবার ক্ষমতায় আনবে, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিন্তু আমরা দেখলাম আল্লাহর সিদ্ধান্ত উল্টা হয়ে তারা বিরোধী দলে গেল। তারপরে সে বিরোধী দল নিয়ে আবার অনেক সন্দেহ আছে, আলোচনা আছে যে ডক্টর মোহাম্মদ শফিকুর, আল্লামা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, যার উপরে সূরা মগি ঠগি বগি নাজিল হয়, তিনি এর আগে 3 বার ফেল করেছিলেন, জামানত হারাইছেন, এবার 4 বার হয়েছে। কিন্তু তাকে অনুরোধের আসরে তাকে নাকি এমপি বানানো হয়েছে, যেভাবে আমার ভাবির পোলাদের অনুরোধের আসরে এমপি বানানো হয়েছে। তো এরা তো যা করবে তাই। এরা, এদের তো আপনি কি, যারা যদি কালকে লেখে যে বাংলা অক্ষর তুমি উর্দুতে লিখবা, তাই আপনাকে লিখতে হইতে পারে। পরশুদিন যদি বলে, যেমন জামাত, এরা তো বলেই ফেলেছে স্বাধীনতার ঘোষক পাল্টাই ফেলেছে। আর যা মন চাই তাই কথা, আপনি তো ফেরাইতে পারবেন না। তাই স্পিকার থাকলো কি না থাকলো, নিয়ম কানুনের এরা থোড়াই কেয়ার করে। বাংলাদেশকে একটা ফুটবল ক্লাবও বানায়, ফুটবল ক্লাবেও কিছু নিয়ম থাকে, পাড়ার ক্লাব বানাই ফেলছে একেবারে। সংসদে তো এবার যে ঘটনাটা ঘটলো, যেটি আসলে বাংলাদেশের হৃদয়ে আঘাত করলো, সেটি হচ্ছে যে এই যে শোক প্রস্তাব, আপনি নিশ্চয়ই জানেন যে শোক প্রস্তাবে যুদ্ধাপরাধী রাজাকার যাদের ফাঁসি হয়েছিল যুদ্ধাপরাধের দায়ে, তাদের জন্য শোক প্রস্তাব করেছে বিরোধী দলীয় উপনেতা। তারপরে সংসদের স্পিকার, নতুন স্পিকার মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম, উনি সম্ভবত মুক্তিযোদ্ধা, আমি আসলে ওনার সম্পর্কে আরো অনেক পড়তে হবে আমার। উনি বলছেন আপনাদের সুপ্রস্তাব গৃহীত হলো। ডক্টর হুমায়ুন আজাদ স্যার তো বলেই গিয়েছেন যে বাংলাদেশে একদিন পাকিস্তান ভাঙার দায়ে স্বাধীনতা বিরোধীরা মুক্তিযোদ্ধাদের বিচার করবে। এটা তো করতেছে তারা। বরং আলহামদুলিল্লাহ বলেন, তারা যে প্রস্তাব আনে নাই যে 71 সালে পাকিস্তান ভেঙে গেছে 16ই ডিসেম্বরে, এর জন্য শোক প্রস্তাব আনে নাই, এর জন্য আলহামদুলিল্লাহ পড়েন। বরং অপেক্ষা করেন এরপরে এই প্রস্তাবটা আনবে কিনা, সেটার জন্য অপেক্ষা করেন। আপনারা এত খুশি হয়েছেন কেন? বরং তারা তো কিছুই করে নাই এখনো। তারা এই মুহূর্তে খোদ স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধীর দায়ে সাজাপ্রাপ্ত, মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত 71 সেই খুনি ধর্ষকেরা এখন এমপি হয়ে বসে আছে। আর যাদেরকে বিচার করা হয়েছে, দণ্ডপ্রাপ্ত ছিল, কেউ জেলে মারা গেছে, কেউ বাইরে মারা গেছে, কারো কারো ফাঁসি হয়েছে, তাদের সন্তানেরা এখন সাংসদ। তো আপনি ড্রেনের মধ্যে থেকে গুয়ের পোকা পাবেন না, থেকে আপনি ওখানে ঘাস ফরিং পাবেন? এটা তো সংসদ এখন, বাংলাদেশ সংসদ এখন মানে ড্রেন, মনে করেন পচা একটা বিষ্ঠার ড্রেন, সেখানে তো গু পোকাই থাকবে, সেখানে তো সেই গন্ধই করবে। আপনি সেখানে কেন ফুলের সুপার চান? আবাদ করেছি আমরা মানে গুয়ের ড্রেন, বিষ্ঠার ড্রেন আমরা আবাদ করতেছি, আমরা সেখানে উর্বর করেছি, তো সেখান থেকে তো ভাই গোলাপ গন্ধরাজ শিউলি ফুলের গন্ধ আসবে না। সুতরাং এই সংসদে তো এগুলোই তারা প্রস্তাব করে। বরং আরো আলহামদুলিল্লাহ বলেন, ডক্টর হুমায়ুন আজাদ স্যার একটা উপন্যাস লিখেছিলেন, নাম দিয়েছিলেন বাংলাস্তান। এই বাংলাদেশের নাম তারা বদলে এখন বাংলাস্তান রাখে কিনা, এটা হলো $1 মিলিয়ন প্রশ্ন। সেটার জন্য অপেক্ষা করেন, এর জন্য আফসোস করতেছেন কেন? আমি তো আফসোস করতেছি না। তো স্পিকারের পদে যিনি বসেছেন তিনি তো একজন বীর মুক্তিযোদ্ধা নাকি, বীর বিক্রম? ও, তিনি মুক্তিযোদ্ধা, আবার বীর বিক্রম? তিনি তো বললেন যে আমি আপনাদের প্রস্তাব গ্রহণ করছি। এখন ওইটাও ডক্টর হুমায়ুন আজাদ বলেছেন, তিনি আবার বলে গেছেন
যে রাজাকার আজীবন রাজাকার, মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা, নাও থাকতে পারে। তিনি তো একটা 20-25 বছর আগে বলে গেছেন। তিনি তো গণক ছিলেন না, গবেষক ছিলেন, তার কথা তো সত্য, এগুলো আমরাও বিশ্বাস করি নাই। এখন তো এগুলো হুবহু প্রমাণিত হচ্ছে, এটাই তো খেলা। আপনি দেখেন না, চিঙ্কু বাম ফ্রড মাজাহার বলেছিলেন আওয়ামী লীগ পাওয়ারে থাকতেই যে মুক্তিযোদ্ধাদের আর কি জামাতের সমালোচনা করাই ফ্যাসিজম। তখন আপনি তারা কি বলবেন? একজন নাস্তিক, যার পিছনে সরস্বতী, জ্ঞানের দেবী, নদীর দেবী, সঙ্গীতের দেবী তার পিছনে, সেই লোকটা বলতেছে কত বড় বদমাইশ বাটপার যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। অথচ যারা সমালোচনা সম্পর্কে সরে 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 জানে, তারা জানে কোনো কিছুই সমালোচনার ঊর্ধ্বে নয়। নো বডি অ্যাবভ দ্য ক্রিটিসিজম। এটাই যারা সমালোচক তারা প্রথমে এটা শিখে। এটা আমি একদিন বলেছিলাম যে জমিনের উপরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সামনে বলেছিলাম যে জমিনের উপরে যেই থাকুক তার সমালোচনা করতে হবে। পাশে থেকে একজন শিক্ষক বলেছিলেন শুধু জমিনে না, পাতালের নিচেও যদি কেউ থাকে, আসমানের উপরেও থাকে, সেটাও সমালোচনা করতে হবে। এটাই হচ্ছে ক্রিটিকের কাজ, এটাই ক্রিটিসিজম। তো তো ডক্টর হুমায়ুন আজাদ ছাত্র এগুলো বলে গিয়েছিলেন যেগুলো ঘটবে, তো এগুলো তো ঘটবেই। এর জন্যই তো মজা। আমরা দেখেন না, মেজর আখতারুজ্জামান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সারা জীবন জামাতের গালি দিয়া কি সুন্দর সুর 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 করে খোলসটা পাল্টে সাপের মতো তিনি চলে গেলেন এখন জামাতের সবচেয়ে বড় স্পোক্স পারসন। তার সামনে গোলাম আজম রাজাকার বললে তার আত্মা ফাইটে যায়, তার বিসি ফাইটে যায়, তার অন্ডকোষ ফাইটে যায়, মনের দুঃখে মানুষের হৃদয় ফাটে আর অন্ডকোষ ফাইটে যায়, এই বুড়া বয়স আপনি দেখেন নাই? তো এই ধরনের আর আর আমি তো মোল্লার মিলিটারি যুদ্ধ, যখন কেউ বলে যে কোনো মোল্লা মুক্তিযোদ্ধা আর কোনো মিলিটারি মুক্তিযোদ্ধা, আমি 99% তার সন্দেহের উপরে রাখি। এবং আমার সর্বশেষ যে 1% ছিল সেটা মেজর আখতারুজ্জামানকে দেখার পর শেষ হয়ে গেছে। আমি ভেবেছিলাম অন্তত এই লোকটা আর যাই করুক, সারাদিন শেখ হাসিনার গালি দেয়, বঙ্গবন্ধুর গালি দেয়, আওয়ামী লীগের গালি দেয়, আমারও গালি দেয়, নো প্রবলেম, আই ডোন্ট মাইন্ড। কিন্তু এই লোকটা অন্তত জামাত বিরোধিতা করে। দেখি যে মার্শাল্লাহ সবচেয়ে বেশি বিএনপির মধ্যে, সবচেয়ে বেশি সেনাবাহিনীর মধ্যে একমাত্র ব্যক্তি যে জামাতের 14 গোষ্ঠী উদ্ধার করেছে। আজকে তার কাছে জামাতের সব রাজাকার, আল বদর, আল শামস, খুনি, ধর্ষকরা, মানবতা বিরোধীরা, মুক্তিযুদ্ধ বিরোধীরা তার কাছে আজকে হচ্ছে তারকা। তারা পারলে তাদের সুপারিশে বেহেশতে চলে যান তিনি। তো সেনাবাহিনীর লোকদের আমি কেন বিশ্বাস করব? বাংলাদেশের সেনাবাহিনী হলো 1 নম্বর বেঈমান। তারা বরাবরই বাংলাদেশের গণতন্ত্রের বুকে ছুরি মেরেছে, মুক্তিযুদ্ধের পিঠে ছুরি মেরেছে। সুতরাং এদের আমি কেন ট্রাস্ট করব? করার তো দরকার নাই। যেহেতু মোল্লার মিলিটারি কোনোদিন মুক্তিযোদ্ধা হইতে পারে না, তার প্রমাণ সর্বশেষে বীর বিক্রম মুক্তিযোদ্ধা মেজর হাফিজ সাহেব, একই সাথে মুক্তিযোদ্ধা, একই সাথে আর্মির লোক। কি সুন্দর তিনি শোক প্রস্তাবটা গ্রহণ করে নিলেন। কোন সাইদি? যে সাইদি দেইলা রাজাকার 200-300 নাকি 200 কতজন রাজাকার নিয়ে রাজাকার বাহিনীতে যোগ দিয়েছিল, থাকতো আগে ঘর জামাই। সেই সাইদির কোন নিজামি, যে নিজামি সরাসরি হত্যার সাথে জড়িত, ধর্ষণের সাথে জড়িত, নির্মম পাশবিকতার সাথে জড়িত, পাকিস্তানের পাকিস্তানের দলিলে প্রমাণ আছে যারা কি কি করেছে, সেই ব্যক্তির শোক প্রস্তাব গ্রহণ করলো। কয়দিন পরে দেখেন সাইদি, নিজামি, গোলাম আজম এদের কবরে দেখেন মাজার বানায় কিনা, এক একটা নিজামুদ্দিন আউলিয়ার মাজার, আজমির শরীফ বানায় ফেলে কিনা, সেই জন্য অপেক্ষা করেন। এটা তো ঘটবে এই দেশে। কারণ এই দেশে আসলে এখন আমার সন্দেহ হয় আদৌ এই দেশের কত পার্সেন্ট মানুষ মুক্তিযুদ্ধ চেয়েছিল। আমি এখন থেকে গবেষণা শুরু করব, ভাবতেছি যে সত্যটা বোধহয় কেউ কোথাও কোনো মানে শূন্যতা রেখে গেছে, কোথাও কোনো লিকেজ রেখে গেছে, যেটা আমরা জানি না। তো আরেকটা ব্যাপার আপনি খেয়াল করেছেন কিনা, বাংলাদেশ নাকি আওয়ামী লীগ সরকারের সময় বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, আজকে সেই আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি বললেন আপনার এলাকার কাছে, আপনার বাড়ির কাছে উনার বাড়ি। শুনেন, নদীর ব্যর্থ পাবনার মেন্টাল, বুঝতে পারছেন? এখন আমার সিরাজগঞ্জ, আমাদের আগে তো সিরাজগঞ্জ মানুষ আমাদের বাড়ির উপর দিয়ে যাইতো, মানে আমার ঘরের সামনে দিয়ে ট্রেন যাওয়া লাগতো, ওই লোকাল ট্রেন দিয়ে ঝটিকা দিয়ে, তারপরে সিক্স ডাউন দিয়ে জগন্নাথগঞ্জ ঘাট হয়ে মানুষ সিরাজগঞ্জ হয়ে পাবনা, রাজশাহী যাইতো। আমার ঘরের সামনে দিয়েছিল রেল লাইন, ঠিক আছে? তো ওই রেল লাইনে তো আমরা তো ওই পাবনার লোক, জননেত্রী শেখ হাসিনা একজন আমলাকে নিয়ে আসছিলেন। এখন তো প্রমাণিত হয়েছে এটা ভুল ছিল। আমরা আপনার চ্যানেলে বা অন্য কোনো চ্যানেলে প্রেসিডেন্ট সাহেবকে একটু ছাড় দিয়েছিলাম, ভেবেছিলাম তিনি বাধ্য হয়ে এগুলো বলতেছেন, কিন্তু তার সর্বশেষ বয়ানে বোঝা গেল যে তিনি, তার বক্তব্য বললো তুমি কি আওয়ামী লীগ ধরছ? কই ধরছি। আওয়ামী লীগ ছাড়ছ? আমি তো ধরি নেই। বিষয়টা এরকম আমাদের জামাল বীরের গল্পের মতো হয়েছে যে কিরে তোর না দেখলাম আমের গাছ ধরে ঝাঁকলি, কহা ছাড়লি কখন? আমি তো ধরি নেই। তো এদের দশা তাই। তো আমলা সেনাবাহিনী, এমনকি এই যে আপনার মোল্লা, এরা তো মুক্তিযুদ্ধের পক্ষে কোনোদিন ছিল না, থাকবেও না, থাকতে পারে না।
আর মোল্লা আর মিলিটারি আওয়ামী লীগের পক্ষে না, আমলা পক্ষে না, এটা আমি বললে আওয়ামী লীগের লোকেরাও আজকাল ভূয়সী প্রশংসার বদলে উল্টা গালে গালাজ করে। তো এগুলো তো বললে তারা মনে দুঃখ পায়। বিএনপি জামাতের চাইতে আওয়ামী লীগের লোকজন আরো বেশি কষ্ট পায়, তারা নয়াবের মতো গাল ফলাই ফেলে এই সত্যটা শুনলে। আমি জানি না তারা কেন এটা সত্য শুনতে এত কষ্ট কিসের, মানে ক্ষমতায় না থাকার পরেও তারা খেপে যায় এই কথাটা বললে। এই আমলা কামলা গামলা আর সেনাবাহিনী মোল্লা আর মিলিটারি কোনোদিন আওয়ামী লীগের পক্ষে ছিল না, কেন থাকবে? আর সুপ্পু সাহেব পাবনার মেন্টাল, এই মহামান্য মেন্টাল, তার তো মেন্টাল বলা যাবে না, তার আগে, কারণ তিনি তো সাংবিধানিক পোস্টে আছেন, তার নামের আগে এবং পরে মহামান্য বলতে হবে। তো এই মহামান্য সুপ্পু মেন্টাল মহামান্য তিনি যে বক্তব্য দিলেন, আমাদের গ্রামের একটা কথা আছে, মুরব্বীদের কাছে শুনতাম, আমি তো শুধু বইয়ের জ্ঞান নিয়ে চলি না, আমি সাধারণ অশিক্ষিত মানুষ কি বলে সেটাও শুনি, তারা কি বলে সেটাও তাদেরকে পড়ি, তাদেরকেও জানার চেষ্টা করি। তো আমাদের গ্রামে একটা কথা আছে, উপর দিকে স্যাপ দিস না, স্যাপ মানে তুতু, স্পাইট করিস না, উপর দিকে স্যাপ দিলে নিজের গায়ে পড়বে। সুপ্পু সাহেব যে উপরে এত থুতু বা স্যাপ দিতেছেন বা স্পাইটিং করতেছেন, তিনি কি জানেন যে এগুলো তার গায়ে পড়তেছে? আওয়ামী লীগ যদি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, তাহলে তিনি কার প্রেসিডেন্ট ছিলেন, এটা আমার তার কাছে জানতে ইচ্ছা করে। আওয়ামী লীগ তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তাহলে কতবার চ্যাম্পিয়ন হয়েছে বিএনপি, সেটা কি তিনি ভুলে গেছেন? আমরা তো ভুলি নাই। সুপ্পু সাহেবের হয়তো বয়স বেশি হয়ে গেছে আমাদের সাথে, অথবা তিনি মহামান্য ছোটখাটো কথা মনে নাই, আমাদের কিন্তু মনে আছে 2001 থেকে 5-এ